সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের। আমাদের আজকের বিষয় হচ্ছে সেনা প্রধানের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বর্তমানের আশঙ্কা। আহমেদ, অত্যন্ত শক্তিশালী এই বয়ান। এই বয়ানের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র কোথায় থেকে হচ্ছে। যারা তাকে ডিফেন্স করছে তারা তাদের সুবিধাভোগী। আসিফ নজরুল সাহেবের কাছ থেকে সুবিধা নিচ্ছে, কেউ নিবন্ধন নিচ্ছে, কেউ প্রকল্প নিচ্ছে, কেউ বিভিন্ন কাজ অবৈধভাবে ভাগিয়ে দিচ্ছে কোটি কোটি টাকার। এটা দেখতেই পাচ্ছেন, তারাই তার পক্ষে স্টেটমেন্ট দিচ্ছে। যারা তার সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি দেওয়ার পর মোটামুটি বাংলাদেশের রাজনীতিতে একটা বার্তা এসেছে। তো অবশেষে এই ভিডিও দেওয়ার পর অনেক বড় নেতারা মুখ খুলেছেন। লাস্ট পর্যন্ত আমার মনে হচ্ছে সেনাপ্রধান এই কারণেই মুখ খুলেছেন। সেনাপ্রধান ইলিয়াসের ভিডিওর পরেই মুখ খুলেছেন। তো আমরা লাস্টে আলাপ করব সেনাপ্রধান কি বলেছেন ইলিয়াসের ভিডিও নিয়ে। এর আগে দেশের সার্বিক পরিস্থিতি এবং ইলিয়াসের ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ শুনব, যেগুলো শুনলে বুঝতে পারবো যে ইলিয়াসের বক্তব্য এবং সেনাপ্রধানের বক্তব্যের সাথে অনেকটাই মিলে যাচ্ছে, অর্থাৎ দেশ সামনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে। সেনা প্রধানের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে বর্তমানের আশঙ্কা। এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে আমরা অবশ্যই নিতে চাই। বর্তমান সময়ে একটা সংকট চলছে। বর্তমান সরকার, দেশের অবস্থা, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা সকল কিছু নিয়েই নানা মহল থেকে উদ্বেগ জানানো হচ্ছে। আইন শৃঙ্খলা অবস্থা এখনো সন্তোষজনক নয়। অন্যদিকে জন আকাঙ্ক্ষা এই অন্তর্বর্তী সরকারকে ঘিরে যেভাবে বিস্তৃত হয়েছে, সেই আকাঙ্ক্ষায় ছেদও পড়েছে খানিকটা। সব মিলিয়ে আশঙ্কা, সংকট, গুঞ্জন, ঘটনা রটনা নানা কিছুতে একটা বাস রুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে এই সময়ে। প্রিয় দর্শক, এইরকম একটা মুহূর্তে সেনাপ্রধান আশার বাণী শুনিয়েছেন। তিনি সিনিয়র সিটিজেনদের কাছে, গৌরবান্বিত মুক্তিযুদ্ধের অসীম সাহসী যোদ্ধাদের কাছে দোয়া চেয়েছেন। আমি ঢাকা পোস্ট অনলাইন থেকে একটা খবর পড়ছি। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে আইন শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সামনে ডিফিকাল্ট সময় পার করে দেশ ও জাতিকে আমরা নিরাপদ জায়গায় নিয়ে যেতে চাই। রোববার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান আরো বলেন, সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ ও জাতি এ বাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনা সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পরিশ্রম করে যাচ্ছেন। এছাড়া দেশ ও জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফেও কাজ করছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের, সেটা হচ্ছে সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে। এই বক্তব্যটুকু দিয়ে তিনি বলেছেন, আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় এবং নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, আমরা সবাই একসঙ্গে কাজ করলে ইনশাল্লাহ ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। প্রিয় দর্শক, আপনারা জানেন একটা সংকটের কথা সকল জায়গা থেকে বলা হচ্ছে। কি সংকট? যে ভয়াবহ ফাঁদে ফেলতে পারে বাংলাদেশকে। স্বাধীনতা, সার্বভৌমত্ব লঙ্ঘিত করার নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের ভাষায় যে কোথাও না কোথাও ষড়যন্ত্র হচ্ছে, আবার জামাত নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন চতুর্মুখী ষড়যন্ত্র হচ্ছে। অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতারাও কিন্তু একই বক্তব্য দিচ্ছেন। আজকে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন মুক্তিযোদ্ধাদের সামনে, সেখানে তিনি বলেছেন সামনে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে। এই সময়টা অত্যন্ত কঠিন। এটা যদি পার করা যায় তাহলে সুবর্ণ দিন অপেক্ষা করছে, এমনই মতামত দিয়েছেন বিশ্লেষকরা। আমরা জানি যে দুটো বিষয় আমাদের সামনে উপস্থিত রয়েছে। একটা হচ্ছে গণ অভ্যুত্থানপন্থী বা বাংলাদেশপন্থী মানুষের শক্তি, আর অন্যটি হচ্ছে বিদেশি লবি বা বিদেশি প্রভাব বলয়। এই দুটো বলয়ের মধ্যেই মূলত এই মুহূর্তে দ্বন্দ্ব সংঘাত এবং একটা শক্তি বা বিজয়ের লড়াই চলছে। কে বিজয়ী হবে, বাংলাদেশপন্থী মানুষ নাকি বিদেশি প্রভুত্বের দাসত্ব বা দাসখত শক্তি বিজয়ী হবে? এটা নিয়েই আসলে দোলাচলতা, সন্দেহ সংশয় বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন।
আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিবৃতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। গত কয়েক বছরের মধ্যে এই বক্তব্য বা বিবৃতিকে অত্যন্ত শক্তিশালী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এ ধরনের শক্ত, স্পষ্ট এবং পরিষ্কার বক্তব্য এর আগে এভাবে বিএনপির পক্ষ থেকে আসেনি। বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রুহুল কবির রিজভী আহমেদ এই বিবৃতি দিয়েছেন। ইতিমধ্যে এই বিবৃতি নিয়ে তোলপাড় হয়ে গেছে। বাংলাদেশ ঘিরে যে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হয়েছে সেই সম্পর্কে সুস্পষ্টভাবে তিনি চুলচেরা তথ্যাদি উপস্থাপন করে বিএনপির অবস্থান তুলে ধরেছেন। আমি চুম্বক অংশ পড়তে চাই। তিনি বলেছেন যে প্রতিদিন বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য, বিবৃতি, হুঙ্কার এবং বায়বীয় অভিযোগ করেই চলেছে। কলকাতায় আমাদের উপ হাই কমিশনে উগ্রবাদী হিন্দুরা আক্রমণ চালিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ ও বিশেষ একটি ক্ষুদ্র গোষ্ঠীকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক প্রকাশ্যে এসেছে। তাদের যে কোনো ভিত্তি নেই তার প্রমাণ মিলেছে সম্প্রতি ভয়েস অব আমেরিকার করা একটি জরিপে অংশগ্রহণকারী 64.1% মনে করেন আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বেশি নিরাপত্তা দিচ্ছে। এই জরিপ বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করেনি, বিদেশি প্রতিষ্ঠান করেছে। ফলে এ নিয়ে প্রশ্ন থাকার কোনো অবকাশ নেই। বরং ভারতে কিভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তা নিয়ে স্পষ্টভাবে প্রশ্ন তোলা যায়। ভারতে প্রতিনিয়ত মুসলমানরা নিপীড়ন, নির্যাতন, এমনকি খুনের শিকার হচ্ছে। বাড়িঘর স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। শুধু মুসলমানই নয়, দেশটির খ্রিস্টান সম্প্রদায়ও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আসামে খ্রিস্টান ফোরাম বলছে যে আসামে কয়েক বছর ধরে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। ভারত সরকার তার প্রতিবাদ বা প্রতিকার করে না। মণিপুরে হিন্দু ও খ্রিস্টানদের উপাসনালয় ধ্বংস করা হয়েছে। স্থানীয় ট্রাইবাল লিডার্স ফোরামের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয় 250টিরও বেশি গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে। 200 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ভারতের অহিন্দু জনগোষ্ঠী মুসলিম, খ্রিস্টান ও শিখ সম্প্রদায় যৌথভাবে সাম্প্রদায়িকতার হুমকির সম্মুখীন। চেনা যায় বক্তব্যটি শুনে কি মনে হচ্ছে এটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে? তা সত্যি এইরকম বিবৃতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। বিবৃতিটি দিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। অত্যন্ত শক্তিশালী এই বয়ান। এই বয়ানের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশকে ঘিরে ষড়যন্ত্র কোথায় থেকে হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুদিন আগে একটা প্রেস ব্রিফিং করেছেন। সেখানে বলেছেন যে বর্ডারের ওপার থেকে এত এত অপপ্রচার চালানো হচ্ছে যে কোনটা রেখে কোনটার জবাব দেব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অবশ্যই প্রত্যেকটারই চুলচেরা জবাব দিতে হবে। এর জন্য জনবল বাড়াতে হবে প্রেস উইং এ। প্রয়োজনে আলাদা আলাদা সেক্টর ভাগ করে দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াই শক্তিশালীভাবে চালিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কদিন আগে আমরা দেখেছি জাতিসংঘে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে ভুল বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সেই বিষয়ে পরে আবার বাংলাদেশের মিশন থেকে জাতিসংঘে ভুলগুলো ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এই সব বক্তব্যের কোনো সত্য ভিত্তি নেই, এগুলো সম্পূর্ণভাবেই অপপ্রচার এবং মিথ্যার উপর দাঁড়িয়ে করা। প্রিয় দর্শক, আপনারা জানেন রিপাবলিক বাংলা নামে একটা চ্যানেল, পশ্চিমবঙ্গের চ্যানেল, এটা বিজেপি পরিচালিত চ্যানেল। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আজগুবি সংবাদ প্রচার করা হয়। সেই সব সংবাদে কিন্তু লাখ লাখ ভিউ হয়। আজকেও যে সংবাদটি প্রচার করা হয়েছে সেটি হচ্ছে হঠাৎ করে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা আজগুবি! কদিন আগে বলা হলো যে, কদিন আগে মানে দুদিন আগের ঘটনা, বলা হলো যে বাংলাদেশে ভারতীয় সকল চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন তখন বলা হয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস আর ফিরবেন না, তিনি ফ্রান্সে লুকিয়ে পড়েছেন। এভাবে ধারাবাহিক অপপ্রচার চালানো হচ্ছে এবং অনেক ধরনের আজগুবি সংবাদ অনেক মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম খুলে সেগুলোর মধ্য দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, এর বিরুদ্ধে প্রতিকারের উপায় কি? এই যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুব চমৎকার ভাবে বললেন যে সামনে ডিফিকাল্ট সময় পার করতে হবে। এজন্য যেমন প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাবার প্রয়োজন রয়েছে, প্রশাসনের সমস্ত জায়গা থেকে চক্রান্তকারীদের ঝেঁটিয়ে বিদায় করার ব্যবস্থা করতে হবে। একইভাবে আমরা দেখতে পাচ্ছি নাগরিকদেরও সতর্কতামূলক অবস্থান
তৈরি করতে হবে। তবে অত্যন্ত আশাবাদী ব্যাপার হচ্ছে যে চট্টগ্রামে আইনজীবী হত্যার পরেও এদেশের মুসলমান সম্প্রদায় যে প্রজ্ঞা এবং দূরদর্শিতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা সারা বিশ্বে বিরল। এই ধরনের পরিস্থিতি যদি ভারতে হতো তাহলে মব তৈরি হতো, ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হতো। কিন্তু বাংলাদেশে সেটি হয়নি। বাংলাদেশের মুসলমানরা পরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে যে ভয়াবহ একটা স্যাবোটেজ তৈরির পরিকল্পনা ছিল, সেটা নস্যাৎ হয়ে গেছে মুসলমানদের ধৈর্যের কারণে। পাশাপাশি এটাও স্বীকার করতে হবে, হিন্দু সমাজের অনেক ভাই বোনেরা এই ক্রান্তি লগ্নে দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। গতকালই হিন্দুদের প্রতিনিধিত্ব করে এরকম বিশিষ্ট জনেরা বিবৃতি দিয়ে বলেছেন যে কোনো ধরনের বিদেশি শক্তির ফাত্তা বিদেশি শক্তির পাতা ফাঁদে পা দেওয়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবৃতি তারা দিয়েছেন, যারা হিন্দু সমাজের বিশিষ্টজন এরকম বেশ কয়েকজন। এভাবে বিভিন্ন সংগঠন যারা হিন্দুদের প্রতিনিধিত্ব করে তারাও এগিয়ে এসেছে ক্রান্তি লগ্নে। কিন্তু গুটি কতক যারা ইতিমধ্যে ফাঁদে পা দিয়েছে, তারা আসলে যে দেশদ্রোহী এবং দেশের বিরুদ্ধেই কাজ করছে, সেটাও দিনকে দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ একটা গভীর খাদের মধ্যে ঢুকে যেতে পারে, এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডার বিরুদ্ধে দাঁড়িয়ে সেনাপ্রধান বা রাজনৈতিক দলগুলো যদি উপলব্ধি করে যে শক্ত মজবুত পোক্ত ঐক্যমত দরকার, ঐক্যবদ্ধতা দরকার, তাহলে সংকট থেকে উত্তরণের পথ বের হয়ে আসতে পারে। কিন্তু যতই বিভেদ তৈরি হবে, যতই প্রতিহিংসার দেয়াল উঠবে, ততই বিরোধী পক্ষ সুযোগ পাবে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে। প্রিয় দর্শক, আরেকটা বিষয়, এটা আপনারা খেয়াল করেছেন কিনা, কংগ্রেস নেতা শশী থারুর স্পষ্ট বক্তব্য দিয়েছেন যখন ভারতে বাংলাদেশের বিপক্ষে একটা প্রোপাগান্ডার ঝড় বইছে, তখন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্র, সুতরাং তার বিরুদ্ধে তার নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো নাক গলাতে চাই না, কথা বলতে চাই না। আপনারা জানেন ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম মন্ত্রী সিদ্দিকুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের মুসলমানরা হিন্দু ভাই বোনদের পূজা অর্চনা করবার জন্য মন্দির পাহারা দিয়েছে, সেখানে সংখ্যালঘু নিপীড়নের নামে যে বয়ান ছড়ানো হচ্ছে ভারতে, সেটা সর্বৈব মিথ্যা। এটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ বলেছেন। ফিরহাদ হাকিম কদিন আগে যে বিবৃতি দিয়েছিলেন যে বাংলাদেশ পাকিস্তানের পথে হাঁটছে, তিনি কিন্তু আজকে যে বিবৃতি দিয়েছেন সেটাতে স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে হিংসা ছড়ানো হচ্ছে, সেই হিংসায় আমাদের পা দেওয়া যাবে না। বিশেষ করে কলকাতায় উপহাই কমিশনে যে হামলা করেছে উগ্রবাদী হিন্দুরা, তার বিরুদ্ধেও তিনি স্পষ্টভাবে প্রতিবাদ উচ্চারণ করেছেন। সুতরাং ভারতের মধ্যেই কিন্তু প্রতিবাদ উচ্চারিত হচ্ছে অন্যায় এবং জুলুমের। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা। আমি দু একটি মন্তব্য করতে চাই। যেমন গোলাপ মুস্তফা বলেছেন আমাদের দেশপ্রেমী আর্মি আছে, ডক্টর ইউনুস সবার সঙ্গে কাজ করবেন, এটা লিখেছেন। উই হ্যাভ অলসো রাশিয়া অ্যান্ড ইরান, একজন লিখেছেন। যাই হোক, সোনিয়া লিখেছেন যারা দেশকে ভালোবাসে তারা আবার এক হন, এই কথাটা বলেছেন। কৌশিক কারার বলেছেন নেভার স্টেপ অন ইন্ডিয়ান ফ্ল্যাগ এগেইন। এরপর মামুনুর রশিদ বলেছেন ডক্টর আসিফ নজরুলকে উপদেষ্টার পদ থেকে বহিষ্কার করা হোক। সঠিকভাবে প্রতিবাদ করে ভারতের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশকে, ইনশাআল্লাহ, বিল্লাল হোসেন বলেছেন। এভাবে অনেকেই মন্তব্য করেছেন। পতাকা অবমাননার বিষয়ে একটি কথা বলে এই আলোচনা শেষ করতে চাই। একটি রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছুই থাকে, তার উপর ভিত্তি করেই সেই রাষ্ট্রটি পরিচালিত হয়। একইভাবে সম্মান মর্যাদাও নির্ভর করে এগুলোর উপর। সুতরাং কোন রাষ্ট্রের নাগরিকেরই উচিত নয় অন্য রাষ্ট্রের ঐতিহ্য, পতাকা, সম্মান, মর্যাদাকে ভুলুণ্ঠিত করা। বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের কোনো ধরনের বিরোধ নেই। ভারতের মানুষ অনেক সময় বাংলাদেশের মানুষের যে মঙ্গল চান তার উদাহরণ দেখিয়েছেন, আর বাংলাদেশের মানুষ তো সবসময় ভারতের মঙ্গলার্থী। কিন্তু সমস্যা হয়েছে
ভারতে যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় আছেন তাদের নীতি। বাংলাদেশ বিরোধী ওইসব নীতির কারণেই মূলত দ্বন্দ্ব এবং সংঘাত। কিন্তু মোটা দাগে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো বিভেদ নেই। সেজন্যই তো এই যে আমি কয়েকটি উদাহরণ দিলাম, শশী থারুর, সিদ্দিকুল্লাহ, ফিরহাদ হাকিম অথবা আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখন স্পষ্টভাবেই বলছেন যে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এর ফলে ভারতে থাকা মুসলমানরা এবং বাংলাদেশে থাকা হিন্দুরা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়তে পারে। প্রতিবেশী দেশ হিসেবে আমরা কখনোই চাই না যে বাংলাদেশের মানুষ বিপদে পড়ুক ভারতের প্রোপাগান্ডার কারণে। খোদ ভারত থেকে এখন এই আওয়াজ উঠেছে। সুতরাং আসুন আমরা শান্তির পক্ষে থাকি, সম্প্রীতির পক্ষে থাকি, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হোক আমাদের, যেন উভয়েই চোখে চোখ রেখে পথ চলতে পারি সমমর্যাদা এবং সম সম্মানের ভিত্তিতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসিফ নজরুল স্যার আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো এনেছে আপনি সেগুলোকে ডিফেন্স করেন, মিথ্যা প্রমাণ করেন। আমিও বলছি যে স্যার আপনি আমারও প্রিয় ছিলেন, প্রিয় আছেন, কিন্তু আপনার নানান কাজে আমি সমালোচনা করছি। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ করুন। আপনি মিথ্যা প্রমাণ করলেই তো আপনাকে স্যালুট জানাবো। আর যদি না পারেন তাহলে ধরে নিতে হবে যারা আপনার বিরুদ্ধে এই অভিযোগগুলো এনেছে এগুলো পরিষ্কারভাবে সত্য। আর তার পক্ষে তো তারাই দাঁড়াবে ভাই যারা সুবিধাভোগী। একটু যদি সুযোগ পাই ইউনূসের দিকে বন্দুক তাক করতে 1 সেকেন্ডের সময় নেবে না, কারণ এদেরকে তিলে তিলে হাসিনা গড়ে তুলেছে 17 বছর ধরে। এরা আমার লোক নয়, বাংলাদেশের লোক নয়, এদেশের লোক নয়। সাংবাদিক ইলিয়াস হুসাইন যে তথ্যের আলোকে বা যে তথ্যগুলো দিয়ে সেই ভিডিওটি ছেড়েছে বা যে প্রতিবেদনটি ছাড়ছে, এই প্রতিবেদনের অনেক তথ্যই একবারে পানির মতো পরিষ্কার সত্য। যদি আমরা ধরেও নেই যে তিনি সেখানে কিছু তথ্য অসত্য বা বানিয়ে উপস্থাপন করেছেন, তারপরেও তিনি অধিকাংশ তথ্য তো সত্য দিয়েছেন। তাহলে এই সত্য তথ্যগুলোর বিষয়ে আপনাদের পরামর্শ কি, আপনাদের মতামত কি, আপনাদের স্টেটমেন্ট কি? আজকে আমরা দেখলাম প্রবীণ আইনজীবী জেড.আই খান পান্না তিনিও সাংবাদিক ইলিয়াস হুসাইনের এই প্রতিবেদনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। অথচ এই জেড.আই খান পান্না কিছুদিন আগে প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা দিয়েছিলেন তিনি হাসিনার আইনজীবী হবেন। অর্থাৎ হাসিনাকে জামিন করানোর বিষয়ে বা জামিন করতে বা বাংলাদেশে ফিরিয়ে আনতে তার পক্ষের আইনজীবী হিসাবে তিনি কাজ করবেন। তার মানে জেড.আই খান পান্নারা হচ্ছে আওয়ামী লীগের হিডেন এজেন্ট। আর আজকে আমরা অবাক হয়ে দেখছি ইলিয়াস হুসাইন যে তথ্য দিয়েছে যে ভারতীয় এদেশীয় রয়ের এজেন্টরা তারা একে অপরের পক্ষে শক্তিশালীভাবে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে। কোইন্সিডেন্টলি আপনারা যদি চিন্তা করেন জেড.আই খান পান্নার আজকের এই স্টেটমেন্ট বা বক্তব্যের মাধ্যমে সেটি পানির মতো পরিষ্কার। অর্থাৎ ভারতের যে সকল এজেন্ট বাংলাদেশে রয়েছে, এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় তারা তার পাশে দাঁড়াচ্ছে, তার পক্ষে দাঁড়াচ্ছে। তা না হলে জেড.আই খান পান্না আমরা দেখলাম এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে আজকে স্টেটমেন্ট দিচ্ছেন, যে উপদেষ্টার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস কিছু অথেন্টিক প্রমাণসহ বক্তব্য হাজির করেছেন। এই জেড.আই খান পান্না 4 দিন আগেও কিন্তু এই সরকারের বিরুদ্ধে ব্যাপক হুমকি ধামকি অবস্থান স্টেটমেন্ট, এই সরকার অবৈধ, এটা সেটা ইত্যাদি বলেছেন। তো আজকে কি এমন বিষয় সামনে আসলো বা তিনি কি এমন ওহি পাইলেন যে ওহির কারণে তিনি হুট করে এই সরকারের পক্ষে কথা বলছেন? তার মানে এই সরকারের একজন উপদেষ্টার পক্ষে কথা বলা মানে এই সরকারের পক্ষেই তো বলা প্রকারান্তরে। তার মানে বুঝতে হবে ভারতীয় এজেন্টরা এক এজেন্ট আরেক এজেন্টকে রক্ষায় বাঁচানোর জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে কাজ করে তাদের পক্ষে দাঁড়ায়। আজকে সাংবাদিক ইলিয়াস তার সমালোচনা যারা করছেন, হ্যাঁ তার আলোচনা থাকবেই, তার যে বক্তব্য ভিডিও বার্তা ইত্যাদি সেগুলো শতভাগ সত্য এটা আমি বলছি না, কিন্তু তিনি যে কয় পার্সেন্ট সত্য উপস্থাপন করেছেন সেই কয় পার্সেন্ট সত্যের বিষয়ে আপনার অবস্থান কি, আপনার জাস্টিফিকেশন কি, সেগুলোকে উড়িয়ে দিতে পারবেন? আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের
সমন্বয়করা পরিষ্কারভাবে বলছে, গত 5ই আগস্টে ক্যান্টনমেন্টে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা ছিলেন না, তারা যান নাই। এবং তারা প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আমাদের ফয়সালা হবে রাজপথ থেকে, ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে, কোনো ক্যান্টনমেন্ট থেকে আমরা কোনো সিদ্ধান্ত মানব না। এখনও তাদের বক্তব্যগুলো আছে। কিছুক্ষণ আগে জাহিদ হাসান, অন্যতম সমন্বয়ক, তার ফেসবুক পোস্ট পড়লাম, যে 3 জন ছাত্রকে সমন্বয়ক পরিচয় দিয়ে আসিফ নজরুল সাহেব সেদিন বঙ্গভবনে নিয়ে গিয়েছিলেন, সেই 3 জনের একজনও বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার নন বা সমন্বয়ক নন। তাহলে আসিফ নজরুল সাহেব কেন তাদেরকে সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে নিয়ে গেলেন? তিনি তাদের চিনতেন না? ওই 3 জনের একজন বর্তমান গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের অনুসারী এবং তার দলের অন্যতম সংগঠক নেতা। তো এরকম একজন নেতাকেও, মানে যে মূল রাজনীতি করে, তাকেও ছাত্র পরিচয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে। আরেকজন নারীকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কেউ চিনেই না। তো এরকম যাদেরকে পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তারা কেউই ছাত্রদের প্রতিনিধি ছিলেন না। আসিফ নজরুল সাহেবের যে বক্তব্য বঙ্গভবনে সেদিন সন্ধ্যাবেলায়, তার 2 পাশে তারা দাঁড়িয়ে আছে, ভিডিও ছবি এখনো আছে। আসিফ নজরুল সাহেব তখন কেন তাদেরকে পাশে রেখে বক্তব্য দিলেন? তিনি তো চিনেন তাদের, জানেন। তো এখান থেকে তো পরিষ্কার যে এটি বড় ধরনের একটি রহস্যময় ঘটনা সেদিন ঘটেছে। আর আজকে আমরা এই যে বিপ্লবী সরকারের জন্য লড়াই করলাম, সংগ্রাম করলাম, 2000 মানুষ জীবন দিলেন, শহীদ হলেন একটা বিপ্লবী সরকারের জন্য। তারা বিপ্লব করেছে, আমরা বিপ্লব করেছি, কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে দেওয়া হয় নাই পরিকল্পিতভাবে, একবারেই পরিকল্পিতভাবে। ভারতীয় পরিকল্পনায়, ভারতীয় প্রেসক্রিপশনে বিপ্লবী সরকার না করে হাসিনার রেখে যাওয়া সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যারা সেই মিটিংয়ে ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন, আপনারা জানতেন না যে এই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মানে হাসিনার ফরম্যাটে সরকার হবে? আমরা এটা কেন মানব? কেন আপনারা অ্যাকসেপ্ট করলেন? ওয়াই? আপনাদের কে পারমিশন দিয়েছিল? কে অনুমোদন দিল? আমরা কি এই হাসিনার সংবিধান মানার জন্য রক্ত দিলাম, জীবন দিলাম? 2000 মানুষ জীবন দিল কি হাসিনার এই ফ্যাসিবাদী সংবিধান রক্ষার জন্য? সাধারণ পাবলিক এগুলো না বুঝলে আমরা ঠিকই বুঝি, আমরা ঠিকই জানি, রাজনৈতিক মহল জানে। সেই ক্যান্টনমেন্টে ভারত থেকে প্রেসক্রিপশন সাপ্লাই দেওয়া হলো, যা কিছু হবে হাসিনার ফরম্যাটেই হবে। এবং উপদেষ্টা পরিষদে হাসিনা এবং আওয়ামী লীগ অনুসারীরা যাতে বেশি পরিমাণে জায়গা পায়, ভারতীয় ব্লকের বুদ্ধিজীবীরা যাতে বেশি জায়গা পায়, আজকে সেটাই তারা বাস্তবায়ন করছে। দেখেন উপদেষ্টা পরিষদে যারা আছে তারা অধিকাংশ ভারতপন্থী কিনা? ইউনূস স্যার বাদে অধিকাংশকে নিয়ে সবাই একমত যে তারা ইন্ডিয়ান লাইনের। তাহলে এটা কি আমরা চেয়েছিলাম? এটা কারা করলো? ছাত্ররা করেছে? নো, আমরা করেছি না, তারাই করেছে যারা ওই ক্যান্টনমেন্টে সেদিন 5ই আগস্ট। দর্শক আপনারা যারা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন। পাশাপাশি সেনাপ্রধান এবং ইলিয়াসের বক্তব্য এবং সামনের অরাজকতা নিয়ে বিশ্লেষণ করেছেন আমিরুল মুমিন ভাই। তারা আলোচনা শুনেছেন, বুঝতে পেরেছেন সামনে একটা খারাপ দিন আসছে এবং খারাপ দিন আসবে। সেনাপ্রধানও এমন ইঙ্গিত দিয়েছেন এবং জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। দর্শক, এই হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। যেই দেশের সরকারের সাথে দেশের মেজরিটি মানুষ ছিল, সেই সরকারও আজকে পথ হারানোর পথে। অর্থাৎ তারাও মনে করতেছে না এই দেশের মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, এই দেশের মানুষ তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে যেতে পারে। তারা এটা মনে করে না, তারাও মনে করছে যে আমরা ভারতের সাহায্যেই, ভারতের ইন্ধনে ক্ষমতায় থাকবো। এবং নেক্সটে যে সরকার ক্ষমতায় আসবে তারাও মনে করে আমরা ভারতের সাহায্যে ক্ষমতায় আসবো। অর্থাৎ সব সরকারি, সব রাজনৈতিক দলরাই, বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক ব্যক্তিরাও আজকে ভারতের কাছে বন্দী হয়ে গেছে। এই দেশের জনগণকে তারা কোনো পাত্তা বা মূল্যায়ন করছে বলে আমাদের চোখকে দৃষ্টিতে মনে হচ্ছে না। দর্শক, আপনারা আলোচনা শুনেছেন, আলোচনা শুনে আপনাদের ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।